পেশাদার সারা বাংলা ঠিকাদার সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে সমস্ত ঠিকাদার ও কন্ট্রাক্টরদের নিয়ে বৈঠক হয়। তারা তাদের একরাশ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক প্রকার মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ঠিকাদার ও কন্ট্রাক্টররা। সাংবাদিক বৈঠক করে তারা তাদের একরাশ অভিযোগ তুলে ধরেন। রাজ্য জুড়ে বেশ কিছু বাহুবলী ক্ষমতাবানদের জন্য তারা ঠিকমতো কাজ করতে পারছে না। এমনকি কলকাতা শহর জুড়ে কাজ করতে গেলে একটা তোলান দিতে হয় পুলিশকে, তা নিয়ে মুখ খোলেন তারা। সরকারি আইন বা সরকারি নিয়মের ছোট ছোট প্রান্তিক ঠিকাদারদের কাজ না রেখে বড় বড় প্রজেক্টে কাজ হচ্ছে। প্রায় 10 বছর ধরেই সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে তাদের। উন্নয়নই হচ্ছে গিয়ে সবার থেকে অগ্রাধিকার পাচ্ছে ওনার কাছে উন্নয়ন। তা আমরা উন্নয়নের হাতিয়ার, কেউ কিন্তু কন্ট্রাক্টর ছাড়া কোথাও কাজ করতে পারছেন না। তাহলে আমাদের কথাটাকে উনি যদি উড়িয়ে ফেলে দেন বা কোনো মর্যাদা না দেন, তাহলে আমরা কার কাছে এই নিবেদন রাখব? আমরা কি চাইছি? আমরা রুজি রোজগার করে কোনো পেটটা চালাবো, কিন্তু তা হচ্ছে না। তার কারণ বিভিন্ন আইনের ফতোয়া, জিএসটি ফতোয়া, বিভিন্ন আইনের ফতোয়া। তারপরে কী বলে আমরা উন্নয়নের কর্মযোগে আমরা সামিল থাকবো, সেটা আমাদের কাছ থেকে একটু হিয়ারিংও নেবেন না, আমাদের কোনো কথাই শুনছেন না, আমাদেরকে হিয়ারিংয়ের সুযোগ দিন না। আমরা তো আর কী বলে নয় যে আমরা অন্যভাবে উল্টোপাল্টা কথা বলবো। আমরা চাইছি যে উন্নয়ন দেশের হোক এবং আমরাও কন্ট্রাক্টররা যেন চলতে পারি, এই যুগে চলতে পারি। প্রাইস হাইক সবাই জানে, প্রাইস হাইক হয়ে গেছে। তো প্রাইস আজকে ধরুন দীর্ঘদিনের আমাদের দাবি প্রাইস হাইক। কথা শুনছেন কারা? কারা শুনছেন আমাদের কথা? বক্তব্য সরকার শুনছে। তিনি আমরা এসব চিঠিপত্র দিয়েছি, কিন্তু চিঠিপত্র দেওয়ার পরেও তার যে সিনিয়র ইঞ্জিনিয়াররা তারা কোনো কথাই বলতে পারছেন না। মানে কোনো ব্যাপারে কোনো প্রাইস হাইক সম্পর্কে কোনো অ্যাসুরেন্স দিয়ে যে শিডিউলটা চেঞ্জ করা দরকার, তারাও রেকমেন্ড করে কোনো পাঠাচ্ছেন না ওনার কাছে। আমাদের মনে হচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে পাঠাচ্ছেন না। তার কারণ আমরা যখন দেখা করছি তিনি বলছেন যে আপনাদের কি বলে এখন সময় হলে তো আমরা দেব কথা বলছেন। তা অতএব আমাদের যদি কোনো কথাই না শুনে, তা আমরা উন্নয়নের হাতিয়ার হয়ে আমরা কী করবো? নীরব দর্শক ভূমিকায় থাকবো, তাহলে উন্নয়নটা দেশের হবে কী করে? এবং আমাদের অবজারভেশন যেটা আমার, যে এই বিগত 10 বছরে যে রাস্তাঘাট এবং বাঁধ সংস্কার এইগুলো কিন্তু ব্যাপকভাবে মানে খারাপ হয়েছে, ব্যাপকভাবে খারাপ হয়েছে। বন্যা হচ্ছে এর আমাদের ওখানে পদ্মা ভাঙন, গঙ্গা ভাঙনের সাংঘাতিক অবস্থা, কিন্তু প্রাইস এর জন্য কাজ করতে পারছে না, মস্তান রাজের জন্য কাজ করতে পারছে না, সময় মতন পেমেন্ট পাচ্ছে না, বছরের পর বছর ভেঙে চলে যাচ্ছে, মাইলের পর মাইল ভেঙে চলে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো দৃষ্টি নাই। তারপরেও কি আপনারা মুখ্যমন্ত্রী আছে, প্রেসে বেরোয় আর খবরের কাগজে বেরোয়, আর আমরা সেই ছবিটা দেখি, এর বেশি আমাদের কাছে তার কোনো রেজাল্ট আসে না। এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি যে প্রথম যেটা আমাদের ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে কি যে প্রাইস শিডিউল, বাজার দর যেটা বেড়েছে সেই অনুযায়ী প্রাইস শিডিউলটাকে বাড়াতে হবে। তারপর বকেয়া পেমেন্ট, 100 দিনের কাজে যারা সাপ্লাই করেছে কন্ট্রাক্টররা ব্লকে, প্লাস হচ্ছে হেলথ মিশন, সেইখানে টাকা পাবে, কাজ করে দিয়েছে সে ঠিকাদার বছরের পর বছর সে টাকা পায়নি। আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবাইকারই একটাই বক্তব্য, যে শিডিউল রেট না বাড়ালে আমাদের পক্ষে দিনের দিন কাজ করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের মানে এতভাবে রেট বেড়েছে, 17 সালের পর থেকে আর কোনো রকম রেট ইনক্রিজ হয়। এবং আপনারা নিজেরাও তো বুঝতে পারছেন যে বাজার দর কি বেড়েছে, কি বাজার দর বেড়েছে, বাজার দর কতটা হাইক হয়েছে। হ্যাঁ, আপনাকে একটা ইনস্ট্যান্স দিচ্ছি, সব কিছু একটা ইনস্ট্যান্স দিচ্ছি, একটা খালি বাজারে এখন স্টিলের দাম 80-85 হাজার টাকা পার টন, আর আমাদের শিডিউলে রেট দেওয়া আছে 55 টাকা, মানে 55,000 টাকা।
তাহলে এবার ডিফারেন্সটা মানে আপনারা বুঝে নিন যে কতটা ডিফারেন্সে আমরা কতটা রেটে ভিটামিনটা আরও অনেক বেশি। পাথর বালি যে এক গাড়ি বালির দাম ছিল আপনার, আমরাই কাজ করছি এক গাড়ি বালি মুর্শিদাবাদে এক গাড়ি বালির দাম ছিল ম্যাক্সিমাম 14,000 টাকা, সেই বালির দাম এখন হয়ে গেছে 45,000 টাকা। 45,000 টাকা, এবং 45,000 টাকার মধ্যে মানে 15,000 টাকাই মুসলমানদেরকে দিতে হয়। সারা পশ্চিমবাংলাতেই হচ্ছে এটা, সারা পশ্চিমবাংলাতে। আমাদের আরেকটা সমস্যা 100 অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সমভাবাপন্ন সমস্ত ঠিকাদারি সংগঠনগুলো আমরা এক জায়গায় হয়েছি, দিয়ে আমরা যৌথ মঞ্চ করেছি। এরকম সমস্যা কতদিন ধরে আপনাদের মধ্যে পড়েছে? প্রথমত আমাদের 14 সাল থেকেই আমরা সমস্যার মধ্যে পড়ছি। আমাদের সরকারি যে তালিকাভুক্তি ছিল সেটা আমাদের চলে গেছে, যার জন্য এখন সবাই সমান। যে রিজার্ভেশন ছিল আমাদের, সেটা ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ, লেবার কোঅপারেটিভ এবং জয়েন্ট কন্ট্রাক্টর রিজার্ভেশন ছিল, সেই রিজার্ভেশনটা সারা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবাংলা সরকারই তুলে দিয়েছে। 14 থেকে 24 10 বছর ধরে আপনারা কোথায় কোথায় জানাচ্ছেন? আমরা হাইকোর্টে কেস করেছি, আমরা ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছি। আমরা আবেদন নিবেদন করে তো কোনো মানে ইয়ে হয়নি, সমাধানের পথ পেয়েছেন? কিচ্ছু না, কোনো কিচ্ছু না। এই দ্রব্যমূল্য বৃদ্ধি সবাই জানে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এতে, কারণ এর জন্য বলার দরকার হয় না। যেটা জানি যে রিজার্ভ ব্যাংকের ইন্ডেক্সই বলে দেয় যে প্রাইস হাইক কতটা হয়েছে, এবং সব কিছুর দাম প্রাইস হাইকের রিজার্ভ ব্যাংকের ইন্ডেক্স অনুযায়ী বাড়া কমা হয়, কিন্তু সেটাকেও বর্তমান সরকার কোনো মূল্য দেয় না, মূল্যহীন সরকারের কাছে। আপনারা সবাই জানেন যে পেট্রো সামগ্রীর দাম কতটা বেড়েছে, এবং এর উপরে এই পেট্রো সামগ্রীর দামের উপরেই গাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট, অন্য খবর, অন্য মেশিনারিজ সবগুলো তার উপর নির্ভর করে। অথচ মানে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মোবিলের দাম বেড়েছে, কিন্তু সরকারের রেট বাড়েনি। আপনি যে বললেন বারবার বাহুবলীর শিকার হচ্ছেন, বাহুবলীর আক্রান্তের শিকার, কোন জেলায় এটা বেশি? জেলার বেশি বলতে গেলে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার জেলাতে প্রচণ্ডভাবে আমার জেলাতে প্রচণ্ডভাবে, কারণ আমাদের সীমান্ত জেলা প্রচণ্ডভাবে এফেক্টেড। পুলিশ প্রশাসনকে জানাবে কি? কোনো কিচ্ছু নাই। এবং যেটা আমি বলছি, আমার কলকাতার এরও আছে, আমার একজন জেনারেল সেক্রেটারি আছে কলকাতা থেকে এসছেন, কলকাতার সব জায়গাতে কাজ করতে গেলে পরেই একটা তোলা তাদেরকে দিতে হয়, নাহলে ওখানে কাজ করা যায় না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে